চলো উঠে পড়ি কুয়ালালামপুরের ট্রেনে এবার। আমাদের এখানে কোচ নাম্বার হচ্ছে BCDEF হচ্ছে এদিকে। আমাদের সঙ্গে তো খাবার আছে, তবুও ট্রেন জার্নিতে আমরা যদি টুকটাক পাই তো খাবার দাবার কিছু নিয়ে নেবো। এই ট্রেনটা হচ্ছে প্ল্যাটিনাম ট্রেন। এখানে সকাল 8টায় একটা ট্রেন রয়েছে। এখানে এসে না এটা খাবারটা ভালো খাচ্ছি, ইচ্ছে করার একটা মজা আছে একটা আর কি। সেদিন সকালে চা করতে করতে একটা কথা ভাবছিলাম, এই যে আমরা বিদেশ ভ্রমণের কথা বলি, বিদেশ বলে আদৌ কিছু হয় কি? কারণ এক আকাশ, এক বাতাস, প্রকৃতি কিংবা জলবায়ু সেটাও মোটামুটি এক। মনুষ্যজাতি তাদের সুবিধার্থে এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডকে সীমানার বেড়াজালে ঘিরে তাদের এক একটা নাম দিয়েছে। তাই কয়েকটা জায়গা বাদ দিলে ভারতের প্রকৃতি কিংবা বিদেশের প্রকৃতির মধ্যে খুব একটা পার্থক্য নেই। যা আছে সেটা হলো বিভিন্ন দেশের নিয়ম, তাদের আদব কায়দা, গণমাধ্যম, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, আরও একটা জিনিস আছে, সেটা হলো ট্রান্সপোর্টেশন, যার একটা অংশ জুড়ে রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। মালয়েশিয়া বেড়াতে এসে একটা লং ডিস্টেন্স ট্রেন জার্নি করার পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই আজকের এই পর্ব। ঠিক এই কারণেই বেছে নিয়েছি মালয়েশিয়ার 13টি রাজ্যের মধ্যে একটি রাজ্য পেনাংকে। মালাক্কা প্রণালী দিয়ে ঘেরা এই পেনাং একটা আইল্যান্ডও বটে। আর আমাদের এই গল্পের শুরু 2রা জুলাই সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে। আমরা বেলা 12টা পর্যন্ত আজকে কুয়ালালামপুরে আছি, এরপরে পেনাং ট্রান্সফার হয়ে যাবো, যেটা আমি আগেও বলেছিলাম। তো 12টার মধ্যে মোটামুটি 2-3টে জায়গা আমরা দেখে নেব, যেগুলো দেখা হয়ে যাওয়ার পর মানে বলা যেতে পারে কুয়ালালামপুর শহরের মোটামুটি কিছু জায়গা কমপ্লিট। আমরা প্রথমে যাব হচ্ছে থিয়াং হাও মন্দিরে। মন্দিরটা দেখে তারপরে আমরা যাব হচ্ছে KL টাওয়ার। আমরা যে অ্যাপার্টমেন্টে রয়েছি এখান থেকে ওই মন্দিরটা হচ্ছে 1.5 কিলোমিটার। আমরা এখান থেকে একটা গ্র্যাব ট্যাক্সি নিলাম, এটা নিল হচ্ছে 6 রিঙ্গিত। এর আশেপাশে অনেক জায়গা রয়েছে, যদি আমরা লঙ্কাভি যেতাম, লঙ্কাভি আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে পেনাংয়ে, অন্য একটা আইল্যান্ডে যাচ্ছি। লঙ্কাভিও একটা আইল্যান্ড, পেনাংও একটা আইল্যান্ড। ট্যাক্সি আমাদেরকে ড্রপ করে দিল হচ্ছে থিয়ান হাও মন্দিরের সামনে। এই হচ্ছে থিয়ান হাও মন্দিরে যাওয়ার রাস্তা। এটা খোলার সময় হচ্ছে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। চীনের মানুষদের মধ্যে 2টো উৎসব খুব বড় করে পালন করা হয়, একটা হচ্ছে ওদের লণ্ঠন উৎসব আর একটা হচ্ছে নববর্ষ। চীনা নববর্ষ কিন্তু খুব বড় করে সেলিব্রেট করা হয়। তো এই লণ্ঠন উৎসব আর এই নববর্ষের সময় এই মন্দিরটায় প্রচুর ভিড় হয়। আর যারা কুয়ালালামপুর বেড়াতে আসে তাদের অধিকাংশ ট্যুরিস্টই এই জায়গাটায় আসে ফটো সেশন করার জন্য, কারণ এটা কিন্তু অন্যতম ফটো সেশন পয়েন্ট। কারণ এই মন্দিরটার কারুকার্য সত্যি দারুণ। এই মন্দিরে আসার প্ল্যানটা কিন্তু হচ্ছে সৌরদ্বীপের, কারণ আমার মন্দির সম্পর্কে খুব একটা নলেজ ছিল না, মানে চীনা মন্দির সম্পর্কে। ও আমাকে বলেছে যে এখানে এসে চীনা মন্দিরটা অবশ্যই দেখতে হবে, এটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। মানে ওই জন্য সকালবেলায় বেরিয়ে মন্দিরে এসেছি আমরা। এই মন্দিরটা কেন এখানে ফেমাস? এটা হচ্ছে গডেস থিয়ান হাও, মানে মেনলি চায়নার যে সাউথের যে প্রভিন্স ছিল হাইনান প্রভিন্স, সেখানকার লোকজন এসে কুয়ালালামপুরে বাস করা শুরু করে এবং ওনাদের ভগবানই কিন্তু এই গড বা গডেস থিয়ান হাও। উনি আসলে কিন্তু ফিশারম্যান, মানে যারা মাছ টাছ ধরেন আর কি, ওনাদের রক্ষা করতেন বলা হয়। তো ওনারা এখানে এসে একটা কমিউনিটি তৈরি করেন 1981 থেকে 87-এর মধ্যে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়। আর মন্দিরটা খোলা হয় হচ্ছে 1989-এ। 1.69 একর এই পুরো এরিয়াটা। আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট চাইনিজ টেম্পল। বেশি না, 35 বছরের পুরনো মন্দির। মানে নট জাস্ট চাইনিজ, টাওইজম, কনফিউশন, নানা রকম ধর্মের সাথে বা আর্কিটেকচার কিন্তু এখানে রয়েছে, যেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। সুন্দর, দারুণ সুন্দর। সত্যি বলতে এই চীনা কিংবা বৌদ্ধ মন্দির বা বিগ্রহ নিয়ে আমার যে খুব একটা নলেজ রয়েছে সেটা বলতে পারি না। তাই দেখে চোখ সার্থক করার মধ্যে দিয়েই কিছুটা সময় কাটালাম এই চীনা মন্দিরে। তারপর রওনা দিলাম কুয়ালালামপুরে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল এই শহরে আমাদের প্রধান আকর্ষণ। থিয়ান হাও মন্দির দেখে আমরা রওনা দিলাম হচ্ছে এবার KL টাওয়ারের উদ্দেশ্যে। এর আগে যখন দুবাই গিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে বুর্জ খলিফার 148 তলা পর্যন্ত উঠেছিলাম, তেমনি আমরা KL টাওয়ারেও কিন্তু আজকে উঠবো। এর বুকিং আমরা আগে থেকে করে নিয়েছি, গতকালই করেছি। ক্লুক বলে একটা ওয়েবসাইট আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, ক্লুক। বিভিন্ন দেশে এই ক্লুক যে অ্যাপটা রয়েছে বা সংস্থা রয়েছে, ওরা সব অ্যাক্টিভিটিগুলো বুক করে। ধরুন আমি সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুরে সাইট সিন করবো। আমার সিঙ্গাপুরের সাইট সিন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, শুধু আমি জায়গার হয়তো নামগুলো জানি বা কোনো হয়তো জানিও না। তো ক্লুক যে অ্যাপটা রয়েছে না, ওখানে ক্লিক করলে সব দেখিয়ে দেয় কোথায় কি যাব না যাব, কোথায় কত প্যাকেজ, এবং ওটা কিন্তু ভরসাযোগ্য, ভালো ওদের রিভিউ আছে। তো ওই ক্লুক অ্যাপ থেকে আমরা বুক করেছি হচ্ছে গতকাল এই KL টাওয়ারের টিকিট। অফার চলছিল, একটার সঙ্গে একটা টিকিট ফ্রি। গতকাল আমরা ওই জন্য ভিজিট করিনি, কারণ গতকালের অফার শেষ হয়ে গেছিলো, আজকে সকালের অফারটা ছিল। তো সেই অফারই আমরা বুক করেছি হচ্ছে KL টাওয়ার। সময় সকাল 10:20 আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুরের সবথেকে বড় অ্যাট্রাকশন পয়েন্ট
KL টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ারের ঠিক দোরগোড়ায়। ট্যাক্সি এখানে ড্রপ করে দিল। আর যেহেতু এটা কুয়ালালামপুরের নাম্বার 1 টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, তো এখানে কিন্তু ট্যুরিস্টদের ভিড় একদম চোখে পড়ার মতো। বিভিন্ন ট্যুরিজম সংস্থা তাদের ট্যুরিস্টদেরকে একত্রিত করে কুয়ালালামপুরে বেড়াতে নিয়ে যায়। তাদের ক্ষেত্রে একটা লাইন, এবং যারা নিজেরা যায় অর্থাৎ সিঙ্গেল কিংবা একজন দুজন বা ফ্যামিলি, তাদের জন্য আরেকটা লাইন। KL টাওয়ার মালয়েশিয়া নন গ্রুপ কিউই হেয়ার। যদি আপনারা অনলাইনে বুক না করে আসেন, এখানে এসে টিকিট বুক করেন, তো এখানেও করতে পারবেন। এখানে যে সমস্ত অপশানগুলো রয়েছে সেটা হচ্ছে স্কাই ডেক, স্কাই বক্স, অবজারভেশন ডেক এবং সেই সাথে হচ্ছে টাওয়ার ওয়াক 100। এগুলোর ক্ষেত্রে কিন্তু দুরকম রেট রয়েছে। একটা হচ্ছে নন মালয়েশিয়ান, মানে যারা হচ্ছে ফরেনার তাদের জন্য একরকম রেট, আর যারা মালয়েশিয়ান তাদের জন্য একরকম রেট। বাচ্চাদের জন্য একরকম রেট, বড়োদের জন্য একরকম রেট। উইক ডেজের জন্য একরকম রেট, উইক এন্ডের জন্য একরকম রেট। তো এটা আপনারা ডিসাইড করে নেবেন যে আপনারা কবে এখানে আসছেন এবং কোন কোন অ্যাক্টিভিটি করছেন। যে টিকিটটা বুক করছেন না, সেই টিকিটে একটা QR কোড আছে। তো QR কোডটা এখানে মেশিন রয়েছে, এখানে স্ক্যান হয়ে যাবে। টিকিট স্ক্যান হয়ে যাওয়ার পর আবারও লাইন পড়ে হচ্ছে লিফটে করে উপরে ওঠার, কারণ আমাদের তো উপরে উঠতে হবে। কুয়ালালামপুরের KL টাওয়ার না আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির মেলা, সেটাই বোঝা যাচ্ছে না। এখানে দুরকম লেভেল রয়েছে, একটা হচ্ছে অবজারভেশন ডেক, একটা হচ্ছে স্কাই ডেক, স্কাই বক্স। অবজারভেশন ডেকের টিকিটের খরচ কম, তার জন্য কিন্তু ওখানে ভিড় বেশি। আমরা এখানে অবজারভেশন ডেক বুক করিনি, আমরা করেছি হচ্ছে স্কাই ডেক, সেহেতু আমাদের লাইনটা হচ্ছে আলাদা। এইদিকে রয়েছে অবজারভেশন ডেক, এইদিকে রয়েছে স্কাই ডেক। অবজারভেশন ডেকের কিন্তু খরচ অনেক কম, মানে ভারতীয় টাকায় কত হবে, 200-300 টাকা নাকি, 300 টাকা মতো হবে। সেখানে 325, সেখানে আমরা টিকিট কেটে 1400 টাকার, কারণ আমরা স্কাই ডেক, স্কাই বক্স দেখবো। এবার যে টিকিটটার খরচ কম সেটাতে স্বভাবতই ভিড় বেশি হবে, ওই জন্য এখানকার ভিড় প্রচুর বেশি। এখানে উঠতে হবে 5th ফ্লোর, 100 মিটার, 200 মিটার এলাম। এই যে TH05, লেভেল TH05, 2%। আমরা দুজন রয়েছি, সেহেতু স্কাই বক্স 1 আর স্কাই বক্স 2 এর জন্য আমাদের দুটো পারছি। বাট এখান থেকে ভাই কুয়ালালামপুর শহর সেই ভিউ ভাই, সেই ভিউ। ওই যে ওইদিকে হচ্ছে পেট্রোনাস টাওয়ার, যেটা হচ্ছে কুয়ালালামপুরের টুইন টাওয়ার। ওইটা হচ্ছে স্কাই বক্স, এই হচ্ছে স্কাই বক্স 1-এ যাওয়ার লাইন, আর ওইটা হচ্ছে কিউই সিস্টেম। আমাদের যে টোকেনটা দিয়েছিল না, সেই টোকেন নাম্বারটা ওখানে শো করছে। স্কাই বক্সে সবাই যায় হচ্ছে ফটোগ্রাফি করার জন্য। যতক্ষণ নয় আমরা স্কাই বক্সে ঢুকবো, তার আগে আপনাদেরকে এই যে KL টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার, এই সম্পর্কে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে রাখি। KL টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার একটি টেলিকমিউনিকেশন টাওয়ার, যা নির্মিত হয় 1995 সালের 1 মার্চ। ভূপৃষ্ঠ থেকে এই টাওয়ারের উচ্চতা 335 মিটার, কিন্তু এর ছাদে একটি অ্যান্টেনা লাগানো রয়েছে, যেটার উচ্চতা যোগ করলে এই টাওয়ারের মোট উচ্চতা দাঁড়ায় 421 মিটার। এবং এর বিচারে কুয়ালালামপুর টাওয়ার বিশ্বের 7ম উচ্চতম বা ওয়ার্ল্ড 7th টলেস্ট টাওয়ার। এই টাওয়ারে রয়েছে একটি মুভিং রেস্টুরেন্ট, যা থেকে এই শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। যদিও এই রেস্তোরাঁর বুকিং আলাদাভাবে করতে হয়। যেহেতু মালয়েশিয়া একটি ইসলামিক দেশ, তাই ইসলামের বিভিন্ন পবিত্র মাসে চাঁদ দেখার জন্য এই টাওয়ার ব্যবহার করা হয়। টাওয়ারটিতে 5টি ভাগ রয়েছে। একটিতে রয়েছে শপিং মল এবং প্রশাসনিক ভবন। এই টাওয়ারে মোট সিঁড়ি রয়েছে 2058টি এবং লিফট রয়েছে 4টি। এছাড়া অবজারভেটরি, স্কাই বক্স এবং স্কাই ডেক এগুলো তো রয়েছে। টিভি এবং রেডিও ব্রডকাস্টিং ট্রান্সমিশনের জন্যই মূলত এই টাওয়ারের উপরে বসানো অ্যান্টেনাকে কাজে লাগানো হয়। স্কাই ডেকে পৌঁছানোর পর কিন্তু দুটো অপশান রয়েছে, স্কাই বক্স 1, স্কাই বক্স 2। যদি আপনাদের টিকিট বুক করা থাকে, তাহলে আপনারা স্কাই বক্স 1-এ গিয়েও আর কি ফটো তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, আবার স্কাই বক্স 2 যেতে পারবেন। দুটোতে লাইন পড়ে, এই জন্য বলছি উপরটা ঘুরতে কিন্তু সময় লাগবে, এই জন্য হাতে আপনারা সময় অবশ্যই নিয়ে আসবেন। আমাদের যে ব্যাগ এবং হচ্ছে জুতো এখানে ছাড়তে হলো। ও ও ও ও ও হো। বসেই পড়ি, মাথা ঘুরছে রীতিমতো। এই নিচটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ, মোটা কাঁচ লাগানো আছে, আর উপর থেকে পুরো নিচের এরকম ভিউ পাওয়া যায়। একজনের ছবি তোলা, ভিডিও করা, ওখানে গিয়ে বক করা, ব্লগ করা, সব কিছুর জন্য টাইম হচ্ছে 45 সেকেন্ড। 45 সেকেন্ড আপনাকে সময় দেবে, মানে 45 সেকেন্ড পার টিকিট। আমরা দুজন ছিলাম 90 সেকেন্ড, তো 45 সেকেন্ড ওখানে আপনাকে গিয়ে যা করার করে আবারও ফিরে আসতে হবে। বাট ওখানে যাওয়ার পর ওই যে কাঁচ আর নিচে পুরোটা দেখা যাচ্ছে, মাথাও ভাই চক্কর দিচ্ছে। হেভি এক্সপিরিয়েন্স ভাই। সময় বেলা 11:30 কমপ্লিট হলো আমাদের KL টাওয়ার দেখা। এবার হচ্ছে ফটো সেশন। ওপরে তো ফটো সেশন করলেন, কিন্তু নিচে আসার পরে আমাদের সবার ইচ্ছা থাকে যে আমরা
টাওয়ারকে নিয়ে একটা ফটো তুলবো বা একটা এই মুহূর্তে সাক্ষী রাখবো, এরকম সামনে বিরাট একটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা এই টাওয়ারের ফটো তুলতে পারবেন। ওই ওপরে রয়েছে হচ্ছে স্কাই বক্স, আমরা ওখানেই গিয়েছিলাম। যারা কেএল টাওয়ার দেখতে আসছেন তারা যদি মনে করেন যে আপনারা এই নিচটা এসে এখান থেকে কেএল টাওয়ারের সঙ্গে ফটো তুলবেন, তাহলে কিন্তু কোনো চার্জেস লাগবে না। আপনারা এখানে এসে ফটোগ্রাফি করে তারপরে চলে যেতে পারবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে। কিন্তু যদি আপনারা ওপরে যান তবে কিন্তু চার্জেস লাগবে। কেএল টাওয়ার দেখে আমরা ফিরে এলাম আমাদের অ্যাপার্টমেন্টে, কারণ বেলা 12টার সময় চেক আউট টাইম। এদিকে সময় বাড়লে ওদিকে এক্সট্রা পে করতে হবে। যারা আগামী দিনে মালয়েশিয়া বেড়াতে আসার প্ল্যান করছেন তাদের জন্য পরামর্শ, অবজারভেশন ডেক যেমন কেএল টাওয়ারও রয়েছে, তেমনি কুয়ালালামপুরের টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ারেও রয়েছে। দুটোর ক্ষেত্রেই টিকিট করতে হবে। এক্ষেত্রে আপনারা পেট্রোনাস টুইন টাওয়ার দেখবেন না কেএল টাওয়ার দেখবেন না দুটোই টিকিট কেটে দেখবেন, সেটা পছন্দ মতো ডিসাইড করে নিতে পারেন। সময় বেলা 12:05, আমরা পৌঁছে গেছি আমাদের অ্যাপার্টমেন্টে। আমাদের 12টার সময় চেক আউট রয়েছে, 12টার পর থেকে কিন্তু চার্জ কাটতে শুরু করবে। সুতরাং তাড়াতাড়ি পৌঁছে যাওয়াই দরকার, বেকার 500 টাকা দিয়ে কোনো লাভ নেই। কুয়ালালামপুরে আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেই অ্যাপার্টমেন্টে কিংবা তার আশেপাশে থাকলে কী সুবিধা পেতে পারেন যাওয়ার আগে সেটাও বলে যাই। এই যে বাংসা স্টেশনটা রয়েছে না, এর থেকে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে লিটল ইন্ডিয়া, যেখানে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেটা কিন্তু এই বাংসা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো যদি আপনারা এই বাংসা স্টেশনের আশেপাশে হোটেল বা এই অ্যাপার্টমেন্টেই থাকেন এটাকে বুক করে, তাহলে কিন্তু সহজে আপনারা হেঁটে জাস্ট 3 থেকে 4 মিনিট লিটল ইন্ডিয়া ঘুরে আসতে পারবেন। সময় বেলা 12:54, আমরা চেক আউট করে গিয়েছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে। 12:15 নাগাদই আর কি ওখানকার যারা কেয়ারটেকার আছে তারা এসে বেল বাজালো। তাহলে 5 মিনিট টাইম দিন, ব্যাগ ট্যাগগুলো সব বুঝিয়ে টুঝিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে রিসেপশনে খানিক্ষণ ওয়েট করছিলাম, ওখানে এই গ্র্যাবটা বুক করতে হলো। যে গ্র্যাব বুক করে আমরা যাচ্ছি এখন কেইউ সেন্ট্রালের দিকে, যেখান থেকে আমাদের পেনাং যাওয়ার ট্রেন রয়েছে ঠিক বেলা 1:37। পৌঁছে গেছি আমরা কেএল সেন্ট্রাল স্টেশনে। এটা হচ্ছে স্টেশনের আরেকটা দিক। আর এখানে এসে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুর সাথে, ওনার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হচ্ছিলো। তা উনি যাই হোক সার্ভিস করেন, তা বললো যে আমি যখন টাইম পাবো, মানে ছুটি করে আর কি এসছেন, লাঞ্চ ব্রেকে আর কি এসছেন এখানে আমার সাথে দেখা করতে। কতদিন আছেন এখানে? অলমোস্ট 6 বছর হয়ে গেল। কোথায় থাকেন এমনি ইন্ডিয়াতে, কোথায় থাকেন? ইন্ডিয়ায় কলকাতা, সোনারপুর। টোটাল লকডাউন, বাইরে বেরোনোর কোনো অপশনই নেই। তখন আমার একমাত্র সঙ্গী ছিল আমার ইন্টারনেট, ইউটিউব আর ট্রাভেল উইথ কৈসি। ওই সব ভিডিও দেখে আমার লকডাউনের দিন কেটেছে। সব থেকে ভালো কোন ভিডিও লেগেছে? সব থেকে ভালো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। তা বাঙালিদের কাছে মালয়েশিয়া ট্রিপ কি খুব কঠিন? না, খুব কঠিন না, খুবই সিম্পল। বাট ভয় পেলে হবে না, যেরকম দাদা সবসময় সবার ভিডিওতে বলে। আর উল্টো পাল্টা এজেন্ট এসবের চক্করে পড়লে হবে না। আপনি নিজেরাই, মানে দাদার তো ভিডিও আসবেই এই কুয়ালালামপুর ট্রিপ বা মালয়েশিয়া ট্রিপ নিয়ে। খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি এটা, সমস্ত প্ল্যান করে আসতেই পারেন। মানে এখানে আর খুব সেফ, মানে এখানে এসে যে সোলো ট্রিপে যারা আসছেন তারাও কিন্তু এখানে সেফ। যদি কোনো ছেলে বা মেয়ে সোলো ট্রিপে আসেন তারাও কিন্তু এখানে সেফ। যারা বাজেটে ঘুরতে চাইছে, ধরো কম বাজেটে হোটেল চাইছে, তারা এখানে এসে কোন জায়গায় থাকবে? এই কেএল সেন্ট্রালের মধ্যে সব থেকে চিপের মধ্যে পেতে গেলে তোমার ডরমিটরি আছে। একটু কস্টলি কেএল সেন্ট্রাল বিকজ অফ কনভিনিয়েন্সি, বাট একটু যদি আউটসাইডে যাওয়া যায় লাইক ওল্ড ক্র্যাংস রোড অর একটু লিটিল, মানে কেএলের একটু সিটি সেন্টারের একটু আউটসাইড যদি কোনো এয়ারবিএনবি কোনো অ্যাপার্টমেন্ট বুক করা হয় তাহলে অনেক চিপের মধ্যে হবে। খুব ভালো থেকো। লাগলো। একদম ভাই, দেখা হবে। একদম ভাই, ঠিক। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ঠিক বেলা 1:37। এটা হচ্ছে ইন্টারসিটি ইটিএস। এর আগের দিন যখন আমরা এখান থেকে গিয়েছিলাম বাটু কেভ, তখন ছিল হচ্ছে কমিউটার ট্রেন, আর এটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা কানেক্ট করে হচ্ছে এই কুয়ালালামপুর সেন্ট্রালকে বাটার ওর্থের সাথে। পেনাং হচ্ছে একটা আইল্যান্ড, পেনাং অবধি তো ট্রেন নেই, আমাদেরকে বাটার ওর্থ পর্যন্ত যেতে হবে। বাটার ওর্থ থেকে আমরা বাই রোড অথবা বাই ফেরি আমরা পেনাং আইল্যান্ডে এসে পৌঁছাবো। ট্রেনের টিকিট আমরা অনলাইনে আগে থেকে রিজার্ভেশন করে রেখেছিলাম। সকাল 8টায় একটা ট্রেন আছে, 10টা না 11টা একটা ট্রেন আছে, বেলার দিকেও ট্রেন আছে, বিকালের দিকেও ট্রেন আছে। আমরা আজকে সকালটা ঘুরে নেওয়ার জন্য আমরা বেলার দিকে, মানে 1:37 ট্রেনটা আর কি বুক করেছি। তবে যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, সেহেতু ট্রেনে ওঠার আগে আমরা এখানে কেএফসিতে কিছু খাবার নিয়ে নেবো, কারণ গতদিন কেএফসিতে খেয়েছিলাম, খুব ভালো লাগে। জানি না কেএফসি নেশা কতদিন থাকবে। কেএফসির যে আউটলেট ঠিক তার সামনেই রয়েছে হচ্ছে ওই প্ল্যাটফর্মে এন্ট্রি গেট। আমরা এখান থেকে যা অর্ডার করলাম, পুরো আমাদের এখানে বিল হলো হচ্ছে 39 মালয়েশিয়ান রিঙ্গিত। গেট খোলার পরে দেখুন এরকম সব প্যাসেঞ্জারদের লাইন, আর প্যাসেঞ্জাররা যেখানে ওয়েট করবে তার জন্য এখানে বসার জায়গাও রয়েছে। যে ট্রেন ছাড়ার 5 মিনিট আগে কিন্তু এই যে ডিপার্চার গেট সেটা ক্লোজ হয়ে যাবে। তো আপনারা কিন্তু ট্রেনের টাইমেই, মানে ট্রেন ছাড়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু স্টেশনে চলে আসবে, সেটা মানে বেটার হবে। আর এই ট্রেনের টিকিট অনলাইনে বুক করা যায়, এদের একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা কমিউটার ট্রেন, তারপরে এই যে ইন্টারসিটি ট্রেন, এগুলো সব কিন্তু বুক করতে পারবেন। ট্রেন নাম্বার 9176 বাটার ওর্থ, প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 2, বেলা 13:37 ছাড়বে। প্রথমে কিছু প্যাসেঞ্জার যাবে,
সিঁড়িটা ফাঁকা হবে, তারপরে আবার বাকিদেরকে ছাড়বে। এখানে এরকমই সিস্টেম, মানে সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ওই সবাই মিলে গিয়ে গুতাগুতি করে প্ল্যাটফর্মে উঠলাম, এর ঘাড়েও পড়ছে, এর পায়ের নিচে ওর পা পড়ছে, এরকম কোনো সিস্টেমই নাই এখানে। যারা এগুলো কন্ট্রোল করে, মানে এখানকার যে প্রশাসন, তারাও খুব সিস্টেমেটিক, এবং এখানকার যারা প্যাসেঞ্জার বা পাবলিক, তারাও কিন্তু সেই নিয়ম মেনেই চলে। কুয়ালালামপুর শহরের জনসংখ্যা 90 লাখ, 90 লাখের মধ্যে এগুলো হয়ে যায়, বাট আমাদের ওখানে এগুলো পসিবল নয়। ইটিএস মানে হচ্ছে ইলেকট্রিক ট্রেন সার্ভিস, কুয়ালালামপুর টু বাটার ওর্থ। এখানে আছে কোচ নম্বর, আমাদের এখানে কোচ নাম্বার হচ্ছে BCDEF হচ্ছে এদিকে, আর সামনে যে কোচটা রয়েছে ওটা হচ্ছে বিজনেস ক্লাস। চলো উঠে পড়ি কুয়ালালামপুরের ট্রেনে এবার। এই হচ্ছে ট্রেনের ভেতরের পরিবেশ, মানে কামরার ভেতরের পরিবেশ। কাকারা বলছিল বিদেশের ট্রেন জার্নির ব্লগ চাই, চলো এবার ট্রেন জার্নি হবে হচ্ছে মালয়েশিয়ান রেলওয়েজে। ট্রেন ছাড়ার আগে কয়েকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই। এই ট্রেনটা এখান থেকে দুপুর 1:37 ছেড়ে বাটার ওর্থ গিয়ে পৌঁছাবে বিকেল 5:49 আর আমাদের এই যাত্রাপথ হতে চলেছে 4 ঘন্টা 12 মিনিটে। এটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর এই ট্রেনে কিন্তু বিজনেস ক্লাসও রয়েছে। বিজনেস ক্লাসের সঙ্গে ফুড ফ্রি দেয়, বাট বিজনেস ক্লাসের ভাড়া অনেক বেশি বলে আমরা এই ক্লাসটা বুক করেছি। এই জার্নিতে আমাদের কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে বাটার ওর্থ পর্যন্ত ভাড়া পড়েছে 76 মালয়েশিয়ান রিঙ্গিত। টিকিট বুক করার সময় কিন্তু সিলেকশন করা যায় যে আপনি কোন সিট বুক করছেন। তবে এই ট্রেনটার ডিমান্ড অনেক বেশি, এবং দেখতেই পাচ্ছেন যে ট্রেন কিন্তু প্রায় ফুল। সেই জন্য টিকিট কিন্তু আপনারা অবশ্যই এখানে প্রোগ্রাম করার আগে অনলাইনে কেটে নেবেন। টিকিট বুক করার যে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু দিয়ে রাখলাম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। একটু ট্রেনটা আপনাদের ঘুরে ফিরে দেখাই। ট্রেনের কামরা, এখানকার প্যাসেঞ্জার, এখানকার সিট কীরকম, সভাপতি এখানকার আমার ভাষা কেউ বুঝবে না। দেখুন এখানে একটা ডিসপ্লে রয়েছে, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, আমরা কোথার থেকে যাবো, এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে। কেএল সেন্ট্রাল থেকে আমাদের ট্রেন ছাড়বে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 11 নম্বর স্টপেজ হচ্ছে এই বাটার ওর্থ, মানে আমাদের যাত্রাপথে কিন্তু 10খানা স্টপেজ রয়েছে। এখানে ডিসপ্লে করছে কোচ নম্বর এবং ট্রেনের স্পিড, এবং হচ্ছে বাইরের টেম্পারেচার কত, এবং কোন স্টেশনে ট্রেন এসে পৌঁছালো, মানে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম যাকে বলে। আর এখানেও কিন্তু ট্রেন ছাড়ার সময় অটোমেটিক ডোর ক্লোজ হয়ে যায়, লাইক আমাদের বন্দে ভারত। ট্রেন ছাড়তে এখনও 2 মিনিট সময় বাকি আছে, আমি একটু এদিক ওদিক প্ল্যাটফর্ম সব ঘুরে বেড়াচ্ছি। এইটা হচ্ছে ভেস্টিবিউল, অর্থাৎ যেটা একটা কামরার সাথে আরেকটা কামরাকে কানেক্ট করে। এটাও এই ট্রেনের একটা ক্লাস। খুব সুন্দর ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। কম্প্যাক্ট ট্রেন বলতে যেরকম বোঝায় কম্প্যাক্ট কামরা, ঠিক সেরকম। এখানে রয়েছে লাগেজ র্যাক, এখানে কিন্তু আমরা আমাদের সমস্ত লাগেজ রেখে দিয়েছি। এটা হচ্ছে এখানকার ক্যাফে। 1:37 দরজা বন্ধ হয়ে গেল। নমস্তে নমস্তে নমস্তে। আচ্ছা, এখানে কথা বলছিলাম, এখানে যা যা খাবার পাওয়া যাবে তার কিন্তু সমস্ত তালিকা এখানে রয়েছে। এই ট্রেনের যে ডাইন স্টাফ আছে তার সাথে কথা বলছিলাম, বললো যে বিজনেস ক্লাসের জন্য খাবার ওদের ফ্রি, মানে ওটা যেহেতু ভাড়াও বেশি, কিন্তু যারা ইকোনমি ক্লাসে রয়েছে আমার মতো প্যাসেঞ্জাররা, তারা খাবার এখান থেকে নিতে পারবে। তার জন্য তাদেরকে অর্ডার করতে হবে বা পে করতে হবে। আমাদের সঙ্গে তো খাবার আছে, তবুও ট্রেন জার্নিতে আমরা যদি টুকটাক পাই তো খাবার দাবার কিছু নিয়ে নেবো। সেই সঙ্গে বলবো আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিয়েছে কেএল সেন্ট্রাল থেকে বাটার ওর্থের পথে। হ্যাপি জার্নি। ইনি হচ্ছেন এই ট্রেনের টিটি, যিনি টিকিট চেক করছিলেন। তো এটা হচ্ছে আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন, এটা হচ্ছে কুয়ালালামপুর। গতকাল যখন বাটুকেপ গেছিলাম ট্রেন জার্নি করে, এখান থেকে ট্রেন নিয়েছিলাম, সেই বাটুকেপ যাওয়ার পথেও কিন্তু এই কুয়ালালামপুর স্টেশনটা পড়ে। ধরুন ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন, তারপরে গিয়ে দাঁড়ালো হচ্ছে বিধাননগর, ওরকম। মানে শিয়ালদা বিধাননগর আর কুয়ালালামপুর সেন্ট্রাল, এরকম দুটো স্টেশন, এরকম গ্যাপ আর কি। একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে যে এখানকার ট্রেনগুলো কিসে চলে। তো আমি বলেছি ইটিএস, ইলেকট্রিক ট্রেন সিস্টেম, ইলেকট্রিকেই চলে আমাদের ওখানকার ইউএমইউ ট্রেনের মতো। আর সেই সাথে এখানকার যে ট্র্যাক রেল লাইন সেটা কিন্তু হচ্ছে মিটার গেজ, ব্রড গেজ নয় কিন্তু। সময়বেলা 1:33 আমাদের ট্রেন ছেড়ে দিল কুয়ালালামপুর স্টেশন। ব্যাংক নেগাড়া, এই সেই ব্যাংক নেগাড়া স্টেশন। বাটুকেপ যাওয়ার পথে আগের দিন আমরা এখানে নেমেছিলাম, এখানে এই ট্রেনটা থ্রু। চার ঘন্টার উপরে ট্রেন জার্নি ভাই, চলবে। বাট এবার কিছু খাওয়া দাওয়া করা দরকার, না হলে আমার আর মুখ চলবে না। দাও দাও খাবার দাও। থ্যাংক ইউ। কুয়ালালামপুর সেন্ট্রালে অরিজিৎ আমার দর্শক বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিলো। ও নিজে হাতে আমার জন্য খাবার তৈরি করে নিয়ে এসছে। এর মধ্যে আছে পরোটা আর আলুর তরকারি, আমার তো খুব ভালো লাগে। এটা একটু পরে খাবো, আগে ওই খাবারগুলো খেয়ে নিই, কারণ ওগুলো আবার তাড়াতাড়ি না খেলে ওগুলো আবার ঠান্ডা হয়ে যাবে, খাওয়া যাবে না। এটা তো খুব সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসছে, এটা আমরা বিকালে খাবো। যদিও সকাল থেকে ওয়েদার খারাপ ছিল, কিন্তু বেলা বাড়তে ওয়েদারটা ভালো হয়েছে। আর আমাদের এই যাত্রাপথ কি সুন্দর লাগছে দেখুন,
আকাশটা। এই হচ্ছে ট্রেনের সুপারভাইজার যে টিকিট চেক করতে এসছে। আরে ট্রেনে ওয়াইফাই আছে? হ্যাঁ, অ্যান্ড দিস পার্সন। Okay, thank you. ওয়েলকাম। এই ট্রেনটা হচ্ছে প্ল্যাটিনাম ট্রেন। এখানে সকাল 8টায় একটা ট্রেন রয়েছে, বেলা 11টায় একটা ট্রেন রয়েছে, বেলা 1:37 একটা ট্রেন রয়েছে, বেলা 3:55 একটা ট্রেন রয়েছে, বিকাল 6টায় একটা ট্রেন রয়েছে, রাত্রি 8টায় একটা ট্রেন রয়েছে। এরকম গ্যাপে গ্যাপে সব ট্রেন রয়েছে। আর আমরা দুবেলা ট্রেনটা নিয়েছি, কারণ যেহেতু আমরা যে আজকে রাত্রে পেনাঙে থাকবো, বাটার রোড থেকে নেমে আমাদেরকে ট্রান্সফার হতে হবে। পেনাঙের যেখানে থাকবো আমরা, ওখানে চেক ইন টাইমিং হচ্ছে বেলা 3টের সময়। তো ওই জন্যই আমরা আর কি দেরি করে পৌঁছাবো, এটাই ভালো হবে। কারণ সকাল সকাল পৌঁছে গেলে ওখানে কোনো লাভ হতো না, আবার আমাদেরকে এক্সট্রা পে করে তখন থাকতে হতো। যে কোনো জায়গায় ট্যুর প্ল্যান করার আগে না এই চেক ইন টাইম আর চেক আউট টাইম দেখে নেবেন। চেক আউট নিয়ে অতটা প্রবলেম হয় না, কিন্তু চেক ইন টাইমটা খুব মানে ব্যাপার হয় যে কোথায় চেক ইন কোন সময় করছেন, সেই হিসাবে কিন্তু আপনারা বুকিংগুলো করবেন। তাহলে না ওই বাইরে গিয়ে বসে থাকা বা অপেক্ষা করা বা আর্লি চেকিংয়ের রিকোয়েস্ট এগুলো করতে হয় না। আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টেশন সুংলাই বিলো। আমি আর বাইরে নেমে নেমে কিছু বলছি না, কারণ আমি যেহেতু এই সাইডে বসেছি, আমার পাশে আরেকজন বসে আছে, এবার বারবার যদি আমি উঠানামা করি সেও বিরক্ত হবে। প্রচুর খিদে পেয়েছিলো, খাওয়া শুরু করে দিয়েছি। ওই KFCর ভাত, কর্নেল রাইস নাকি রাইস বলে, কালকেও খেয়েছিলাম, বেশ ভালো খেতে। আর সেই সাথে একটা লেগ পিস রয়েছে, আর এরকম একটা বড় ক্রিস্পি চিকেন রয়েছে। ক্রিস্পি মনে হয় বলে এটাকে। KFCরই হোক বা কাকার হোটেলেরই হোক, ভাত তো পাইছি, এটাই অনেক। কোলালামপুর থেকে বাটারোত রেলপথে 362 কিলোমিটার, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড 91 কিলোমিটার প্রতি ঘন্টা। আগে ব্যাংকক থেকে সরাসরি কোলালামপুরের ট্রেন এই রুটেই চলাচল করত। এখন অবশ্য ব্রেক জার্নি করে আসতে হয়, কারণ ব্যাংকক থেকে কুয়ালালামপুরের ডিরেক্ট কোনো ট্রেন খুঁজে পাইনি। যদি পেতাম তাহলে জার্নিটা ব্যাংকক থেকেই করতাম। আর এই যাত্রাপথের বিবরণ যদি দিতেই হয়, সেক্ষেত্রে বলবো রেলপথের দুই দিকের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, বিশেষ করে প্রচুর পাহাড় আর ঘন জঙ্গল, সব মিলিয়ে দু চোখের শান্তি। কোনো স্টেশনেই ট্রেন 1 থেকে 2 মিনিটের বেশি স্টপেজ নেই উটকো যাত্রীদের ভিড়। সব মিলিয়ে এই ট্রেন জার্নি সত্যি উপভোগ্য। আর এই যাত্রাপথে দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর, সবুজে সবুজ, পাহাড় রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। কোলালামপুরে যখন আপনারা পৌঁছাচ্ছেন দেখবেন বড় বড় বিল্ডিং রয়েছে, ওখানে একটা শহরের রূপ। আর এটা হচ্ছে কোস্টাল এরিয়া কিছুটা, কারণ আমাদের ট্রেন যে রুট ধরে চলেছে এই রুটটা কিন্তু এক সাইডে পড়ে হচ্ছে মালাক্কা প্রণালী। এই জার্নি করতে করতে অবজার্ভ করলাম এখানে কিন্তু ট্রেনের স্পিড 133 কিলোমিটার প্রতি ঘন্টাও ছুঁয়েছে। 119 ছিল, 120 হলো, তারপরে 133ও ছুঁয়ে নিয়েছে। এই হচ্ছে চার্জিং সকেট, যারা ফোন বা ল্যাপটপ চার্জ দেবেন সেটা এখানে চার্জ দিতে পারবেন। তবে এখানে কিন্তু ইউনিভার্সাল অ্যাডাপ্টার লাগবে। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, বেশ সুন্দর, ছোট্ট একটা বেসিন আছে, স্পেসটা অনেকটা বড়। এখানে মিররও রয়েছে, ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য এরকম একটা হুক মতো রয়েছে। এই ট্রেনে কিন্তু ওয়াইফাই রয়েছে, যে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ কল, ফেসবুক কল বা ইনস্টাগ্রাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তুমিও যদি বাকিদের মতো বলো যে আমাকে ছেড়ে ঘুরে নিলে তো মুশকিল, সবাই বলে যে আপনি ফ্যামিলি ছেড়ে ঘুরে নিচ্ছেন, এটাকে ঘুরতে এসছি না কাজে এসছি বলো। তোমাকে তো বলেছি তুমি যখন যেখানে বলো নিয়ে যাবো, কী আছে। বাট তখন আমি ব্লগ বানাবো না, তখন আমি বেড়ানোর জন্যই বেড়াতে আসবো। এখন যেমন একটা মাথায় টেনশন থাকছে যে এই শট নিতে হবে, ওই শট নিতে হবে, এটা মিস করলে হবে না, ওটা মিস করলে হবে না। কিন্তু তুমি যখন আসবে তখন আমি ব্লগ বানাবো, তখন আমি এনজয় করবো। আর এটা
মাল বইতে বইতে জীবনটা কুলির মতো হয়ে গেল। সব প্যাসেঞ্জার নেমে গেল, আমি এখন নামতে পারিনি। সব দেখে ডেকে নিই কোথায় কিছু পড়ে টরে আছে নাকি। এবার এই হচ্ছে বাটার রোড স্টেশন, আর বাইরে এত গরম, আমি পুরো বাটারের মতো গলে যাচ্ছি। প্রচুর গরম বাইরে, প্রচুর গরম। ট্রেন থেকে নামার পর এখানে একটু ফটোগ্রাফি করতে এসেছি, আর দেখুন একটা লোকোমোটিভ আসছে। এখানকার লোকোমোটিভ কীরকম হয়। ট্রেন থেকে নেমে প্যাসেঞ্জাররা সবাই সবার গন্তব্যে চলে গিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি এই ট্রেনের সঙ্গে কিছু ফটোগ্রাফি করার জন্য। মিটার গেজ লাইনের ট্রেন, বাট ট্রেন কিন্তু সত্যি দারুণ চলেছে, দারুণ। এটা হচ্ছে এখানকার ইএমইউ ট্রেন, ইএমইউ 24। এটা হচ্ছে বাটার ওড স্টেশন। এখান থেকে বেরোনোর সময় যেরকম করে আমরা টিকিট স্ক্যান করে ঢুকেছিলাম, সেরকম টিকিট স্ক্যান করে আবারও বেরোতে হয় বাইরে। তারপর এখান থেকে ট্যাক্সি বা অন্য কিছু নিয়ে আমরা ট্রান্সফার হব। আজকে আমরা যেখানে থাকবো পেনাংয়ে। পেনাং যেহেতু একটা আইল্যান্ড, আমরা যে বাটার রোড থেকে পেনাংয়ে ট্রান্সফার হব, ব্যাপারটা এরকম কিছুটা। আমরা ওই কাকদ্বীপ স্টেশনে নামি না, যখন গঙ্গাসাগর মেলা হয় আমরা কাকদ্বীপ স্টেশনে নামি, ওখান থেকে ফেরি ধরে তারপরে আমরা গঙ্গাসাগরে পৌঁছাই বা সাগরদ্বীপে পৌঁছাই। এখানে ব্যাপারটা তাই। এখানে পেনাং হচ্ছে একটা আইল্যান্ড যেখানে আমরা থাকবো, মানে পেনাংয়েই সব কিছু রয়েছে, সাইট সিন থেকে শুরু করে সব কিছু। আর তার রাজধানী হচ্ছে বা ক্যাপিটাল হচ্ছে জর্জ টাউন, গেটওয়ে অফ দ্য নর্দার্ন করিডোর অফ মালয়েশিয়া। এদের যেখানে স্টেশন সেখানেই শপিং মল, সেখানেই রেস্টুরেন্ট, সেখানেই পার্কিং। এবার আমরা যেখান থেকে ট্রান্সফার হবো, আমাদের গাড়িটা আসবে কোথায়? তো জিজ্ঞেস করে আমরা এলাম হচ্ছে এই বিল্ডিংয়ের, মানে স্টেশনের 8 লেভেলে। এটা হচ্ছে লেভেল 8। এখানে আসবে হচ্ছে গ্র্যাব ট্যাক্সি। নিচ থেকে ট্যাক্সি 8 লেভেলে আসবে, তারপর আবার নিচে নেমে যাবে। আর এখানে এই দেখুন গ্র্যাব ট্যাক্সি, পিক আপ অ্যান্ড ড্রপ। আর এখানে ওয়েটিং রুমও রয়েছে, কেউ যদি ওয়েট করতে চায় ওখানে ওয়েট করতে পারবে। বাটার রোড থেকে পেনাং অনেকটাই দূরে। আমি আগেই বলেছি পেনাং একটা আইল্যান্ড, আর আইল্যান্ড যেহেতু সেহেতু একটা ব্রিজও ক্রস করতে হবে, মানে অনেকটাই ডিস্টেন্স এখান থেকে। গ্র্যাব নেবে হচ্ছে 60 RM, আর গাড়িগুলো এই অবধি এসে এখান থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচে চলে যাচ্ছে। কি সিস্টেম বানিয়েছে এরা। এবারে পেনাং নিয়ে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। পেনাং হচ্ছে মালয়েশিয়ার একটা রাজ্য। এর দুটো ভাগ রয়েছে, একটা যেখানে আমরা ট্রেন থেকে এসে নামলাম, এবং আরেকটা যেখানে আমরা যাব। তারই নাম হচ্ছে পেনাং আইল্যান্ড। পেনাংয়ের অর্ধেক লোকই ওই আইল্যান্ডে বসবাস করে, যেখানে রয়েছে জর্জ টাউন নামের একটা শহর। জনসংখ্যার বিচারে এই জর্জ টাউন মালয়েশিয়ার 3য় বৃহত্তম শহর। পেনাং রাজ্যকে পেনাং আইল্যান্ড থেকে আলাদা করেছে মালাক্কা প্রণালী। জলপথে পরিবহন ছাড়াও রয়েছে পেনাং ব্রিজ। পর্যটনের দিক থেকে পেনাং পাহাড়, পেনাং সমুদ্র সৈকত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জর্জ টাউন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পেনাং দ্বীপের আয়তন মাত্র 293 বর্গ কিলোমিটার, যা আয়তনে সিঙ্গাপুরের 3 ভাগের 1 ভাগ। বাতু ফিরিঙ্গি পেনাং দ্বীপের জনপ্রিয় সমুদ্র সৈকত। রয়েছে পেনাং ন্যাশনাল ফরেস্ট। পেনাং আইল্যান্ডের মোট জনসংখ্যার অধিকাংশই চীনা বংশোদ্ভূত। সন্ধ্যে 7:30 এখানকার টাইম। শহর এখনও ঘুমোয়নি, শহর এখনও জেগে আছে, আলো রয়েছে, বাট এই পরিবেশে আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পেনাংয়ের জর্জ টাউনে রাত্রিবাসের জন্য আমরা বুক করেছিলাম এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট। এইসব দেখার পর আমার কোনো দর্শকরা বলবে, বা বিদেশ কেন যাব, দীঘা মন্দারমণি যাব, গিয়ে বলবো কাকারে এই হোটেলের দরজা খুলেন, আমাকে সি ফেসি রুম দেন। আরে ভাই এগুলো তো কিছুই না, এটা তো ছোট্ট একটা টাউন। এরপর তো ইউকে বাকি আছে ভাই। একটা অজানা জায়গায় কোনো রকম চেনা পরিচিত রিলেটিভ, বন্ধু বান্ধব, অডিয়েন্স ছাড়া এই যে এক্সপ্লোর করানো না, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্লগিং। অনেকের কাছে হয়তো এগুলো বোরিং হতে পারে, হ্যাঁ এগুলো করে কী করবো, বাট আমার কাছে এগুলো হচ্ছে সমস্ত লেসেন, এগুলো জীবনে দরকার। একটা কথা আত্মবিশ্বাসের সাথে বলতেই পারি, বিদেশের ব্লগে আমার ভিউ কম থাকুক তাতে আমি হতাশ নই, কারণ আমার কাছে প্রত্যেকটা অভিজ্ঞতা জীবনের এক একটা শিক্ষা। যেহেতু আমার পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া বালি, তাই পেনাংকে স্বচ্ছন্দে এড়িয়ে যেতেই পারতাম। সেক্ষেত্রে ওই ট্রেনটা কভার করা হতো না, আর সেটার জন্যই এই এক্সট্রা খরচ কিংবা এক্সট্রা জার্নি। ভিউজের কথা যদি প্রাধান্য দিই, তাহলে না তো তৈরি হবে নিজের ট্রাভেল হিস্ট্রি, না ডেভেলপ হবে নিজের স্কিল। দর্শককুল এটাই জানবে একটা লোক নিজের ভিউয়ের কথা চিন্তা করে বছরের পর বছর একই জায়গাতে একই রকম ভিডিও বানিয়ে গিয়েছে। তাতে রোজগার কিংবা সাবস্ক্রাইবার নিশ্চয়ই বাড়বে, শুধু বাড়বে না নিজের আউট নলেজ। শুধু অ্যাপার্টমেন্ট দেখুন, অ্যাপার্টমেন্ট, ওখানে এসি, এখানে একটা খাট, এখানে একটা ছোটো খাট, ডাইনিং টেবিল, এদিকে সোফা, টিভি, ছোট টেবিল, ওয়াইফাই, শু র্যাক, ফ্রিজ,
ওদিকে ঠান্ডা জল গরম জলের মেশিন, ওয়াশিং মেশিন, কিচেন এরিয়া, মোটামুটি সব কিছুই রয়েছে। এদিকে টয়লেট, স্নান করা সেপারেট জায়গা, এদিকে আরেকটা রুম, থাকবে কে ভাই? এখানেও এসি, এখানে একটা বেড, ওখানে একটা বেড, ড্রেসিং টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রপ, বারান্দা। আর বারান্দায় বেরিয়ে এই যে সামনেই রয়েছে আকাশচুম্বী সব বিল্ডিং, দূরে পাহাড়। কি দারুণ! এটা কালকে রাত্রে বুকিং করেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। কাল রাত্রে আজ সকালে করেছো? সকালে আজ সকালেও করেছে। এটার ভাড়া কত নিয়েছে? 3268 ফর ওয়ান নাইট। এক রাত্রের জন্য 3268 ভারতীয় টাকায়। তাও এইরকম একটা আইল্যান্ডে, এরকম একটা পরিবেশে, 22 তলা বিল্ডিং, যেখান থেকে সামনে দেখা যাচ্ছে দূরে পাহাড়, এই যে মালাক্কা প্রণালী, আর এখানে সব বড় বড় সব বিল্ডিং। ওই বিল্ডিংয়ের মাথায় আবার গাছও রয়েছে। ফার্স্ট টাইম এবার আমি চালের কোটো আর ডাল সাথে নিয়ে এসেছি। ফরেন ট্রিপ তো খুব বেশি করিনি, আর যা করেছি বাইরেই খেয়েছি, সঙ্গে কিছু নিয়ে আসিনি। এবার ফার্স্ট টাইম চাল ডাল নিয়ে এলাম। যদি রান্না করে সাকসেস হতে পারি তাহলে আগামী দিন এটাই সঙ্গে থাকবে। তাতে কি বলুন তো, বাইরের খাবারও বেশি খেতে হয় না, আর মানে তেল মশলা শরীরে যায় না। বাড়ির যেরকম ভাত খাই না, ভাত ডাল একদম গরম গরম ঘি, এখানে এসে না এটা খাবারটা ভালো খাচ্ছি, এর চেয়ে বড় একটা মজা আছে একটা আর কি। নিজেরা রান্না করে খাচ্ছি। হ্যাঁ, নিজেরা আমি করিনি, কৌশিক দেব ওটা করেছে, কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা এইটা কিন্তু করুন। ওই বাইরে গেলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো, ইন্ডিয়ানই খাবো, আবার রেস্টুরেন্টে গিয়ে খাবো, ওইসব ঝামেলায় না করে নিজেরা একটু ইন্ডিয়ান বানিয়ে নিন। কি অসুবিধা আছে? কোনো ঝামেলাই নেই। চাল ডাল নুন আর লাগলে একটা লঙ্কা, এরপর একটা আলু এনে নেবো, আর ঘি তো রয়েছে। কৌশিক দা একটা কিন্তু খাওয়ার রিভিউ চ্যানেল বানাক, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, খুব দরকার। ঝরে ঝরে পড়ুক আর পড়ুক আর না পড়ুক, আমি তো মাটিতে অলরেডি গড়ে গড়ে পড়ে খাচ্ছি। কারণ আমাকে বাড়িতে ডাইনিং টেবিলে খেতে হয়, আর রেস্টুরেন্টেও খেতেই হয়। সত্যি কথা বলতে আমার না ডাইনিং টেবিলে খাওয়াটাও পোষায় না। আমার হচ্ছে মাটিতে একটু আসন পেলে বসে যাবো, এখানে খাওয়া সাজিয়ে দেবে, এইভাবে বসে পড়বো। তো এখানে টেবিল ফেবিল আছে, কে টেবিলের পড়া করে ভাই? ভাত ফাত বানিয়ে নিয়ে মাটিতে বসে খাচ্ছি, আবার কি। জীবনের কোনো অভিজ্ঞতায় যে হেলায় যায় না, সেটা জলস্থল কিংবা অন্তরিক্ষ সর্বত্র প্রমাণিত। এমনই এক অভিজ্ঞতার গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। যে পর্বে আমরা রওনা দেব মালয়েশিয়ার পেনাং থেকে পরবর্তী দেশ ইন্দোনেশিয়ার জাকার্তা।